আচ্ছা, ধ্বনি, ধ্বনি এবং বর্ণ। আচ্ছা, একটু বলো আমরা সবার জন্য আর কয় মিনিট অপেক্ষা করতে পারি? আমি আর 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটের মধ্যে সবাই একটু মেনশন করা, একটু শেয়ার করে কাজটা একটু করো। বা তোমাদের যদি গ্রুপ থাকে কিংবা তোমার এই সার্কেলের আর যারা আছে একটু মেনশন করো, বা তোমাদের ব্যাচেরই যারা আছে। হ্যাঁ, 1 মিনিট। না, 1 মিনিট এখনো হয়নি। একটা কাজ করবো, একটু খাতা কলম নিয়ে বসো, তোমার সামনে যে শীটটা আছে, শীট কিংবা বই তুমি যা দেখে পড়তেছিলা সেটাকে একটু নিয়ে বসো। হ্যাঁ, তাহলে এটার মূল্যায়নটা একটু বুঝতে পারবা, বা আমরা কিভাবে পড়বো সেটা বুঝতে পারবা। দ্বিতীয় হচ্ছে প্রশ্ন করবা। দেখো, আমরা আমরা সরাসরি একটু প্রশ্নের দিকে যাই। ঠিক আছে, আমি ক্লাস শুরু করে দিলাম, আনুষ্ঠানিকভাবে আমি ক্লাস শুরু করলাম। ওকে। আমরা যে প্রশ্নের দিকে যাই, কেমন ধরনের প্রশ্নগুলো আসতেছে এবং তোমরা কোথায় আটকে যাচ্ছ, কোথায় তোমার খটকাটা হচ্ছে। যেমন দেখো, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? তারপরে হচ্ছে নিচের কোন যুক্ত বর্ণের রূপভেদের প্রকারভেদ, স্বচ্ছ অস্বচ্ছ। এইটা গেল নবম দশম শ্রেণীর বইয়ের টপিক। এরপরে তোমার যদি তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির যে প্রশ্নগুলো, যেমন ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে, বর্ণ, এটা খুব সিম্পল প্রশ্ন, ধরো পারলা। আটকে যাও কোথায়, এই দেখো, বাংলা ভাষার স্বরবর্ণ ব্যঞ্জনের মধ্যে অনুপাত কত, এই অনুপাতটা কি জিনিস, আবার স্বর আর ব্যঞ্জনের মধ্যে। তারপরে হচ্ছে এখানে একটা প্রশ্ন আসতেছে, আব্দুল হাইয়ের মতে বাংলা দ্বিস্বর ধ্বনির সংখ্যা কত, এই যে দ্বিস্বর, এইটা আবার কি জিনিস? তোমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছো, দ্বিস্বর এইটা তোমাদের আগে কখনোই পড়ে, 9-10 পড়া হয়নি। এই যে নতুন কিছু কনসেপ্ট গুলি তোমাদের এখন আটকাচ্ছে এবং সমস্যা ফিল করতেছো, এবং এই যে বারবার বলতেছো যে স্যার এগুলা ক্লাস নিলে ভালো হয়। দেখো, বাংলা বর্ণমালার পূর্ণমাত্রার সংখ্যা কতটি, এই দেখো মাত্রা, এই মাত্রা থেকেও আবার তোমাদের এই বইয়ের মধ্যে টপিক নেই যে মাত্রাটা কি জিনিস, কোনটার মধ্যে পূর্ণমাত্রা, কোনটার মধ্যে অর্থমাত্রা। বিশেষ করে যখন একটা পেজ গিয়ে প্রশ্নটা চলে আসে, স্বরবর্ণের মাত্রার সংখ্যা কয়টি, অর্থাৎ তুমি পূর্ণমাত্রা জানো 32টা, এখন যখন বলে স্বরবর্ণে আছে কয়টা, তখন একটু ভাবতে হয় কয়টা জানি আছে, গুনতে হয়, এই সময় গুনতে গিয়েই সময়টা নষ্ট হয়। তো আমরা অর্থাৎ আগে আমরা এই প্রশ্নগুলো দেখেছি কি কোশ্চেন গুলো আসে। যেমন একটা প্রশ্ন আসছে, সন্ন্যাসী শব্দের কয়টি অক্ষর রয়েছে, সন্ন্যাসী, তাহলে এখানের মধ্যে সন দুইটা ন একটা স আছে, 4টা অক্ষর দেখা যাচ্ছে, কিন্তু বলতেছে 3টা, কারণ কি? এই অক্ষরের মধ্যে তোমরা অনেকে আটকে গিয়েছো। আচ্ছা, অক্ষর মধ্যে আটকে গিয়েছে, এটা কেন সেটা একটু বলে রাখি। তোমরা অক্ষর আর বর্ণ এবং ধ্বনি তিনটার মধ্যে পার্থক্যটা আসলে ধরতে পারতেছো না, বুঝতে পারতেছো না, তাই না? ঠিক আছে, ওকে। তাহলে এই বিষয়গুলোই আমি মূলত এখন সলভ করে দিব এক এক করে। তাহলে প্রথমে দেখো, ধ্বনি ও বর্ণ। প্রথমে যদি আমরা আসি, এটা প্রকারের নাম বা এই টপিকটার নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ। দেখো, ধ্বনি আর বর্ণ কিন্তু প্রায় একই জিনিস, একই জিনিস। মুখ দিয়ে মানুষের ধ্বনি আগে আসছে, তারপরে সেইটা মানুষ মুখ দিয়ে প্রথম অ্যা উ ই নানা রকম অ্যা উ করে শব্দ তৈরি করে মানুষ বোঝানোর চেষ্টা করেছে, এই কি বলা, কোনো উপাদানগুলোকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সেটাই হারিয়ে যায়, অদৃশ্য হয়ে যায় মুখ থেকে বের হওয়ার পরে। এখন কিভাবে করলে সেটাকে একটা রেখে দেওয়া যায়, ধারণ করে রাখা যায়, তারপর আসলে লিখিত রূপ। তোমাদের আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, অনেকে 3টা বলছো না, তাহলে শোনা যাচ্ছে। আচ্ছা, সন্ন্যাসী 3টা, তার মানে তুমি অক্ষর জানো বোধ হয় না? ঠিক আছে, জানলে তো আলহামদুলিল্লাহ ভালো। এইটা থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাও আসবে। টেস্ট পরীক্ষা বলতে কি, দেখবো ক্লাস টেস্ট আছে না, সেখান থেকে একটা প্রশ্ন আসে। আচ্ছা, তারপর একটু বলি, এই কি জানি বলতেছিলাম, হ্যাঁ। তো দেখো, আসলে ভাষাটা আসলে কিভাবে, এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। এই যে আমাদের ফুসফুস না, এই ফুসফুসটা কিন্তু বাতাস নেওয়ার জন্য, শ্বাস নিব আর শ্বাস ছাড়বো, কিন্তু মানুষ কৌশল করে এই শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়াটাকেই বুদ্ধি করে জিহ্বা দিয়ে আটকে, দাঁত দিয়ে কামড় দিয়ে, ঠোঁট দিয়ে ধরে, গলায় বাড়ি খেয়ে, তালুতে লাগিয়ে নানা রকম অনেকগুলো ভিন্ন ভিন্ন ধ্বনির সৃষ্টি করে অনেকগুলো ভাষা সৃষ্টি করলো। অর্থাৎ তোমার জিনিসটা ইঙ্গিত দিয়ে বুঝাই, আমার টেম্পু আছে না, টেম্পু, টেম্পু কিংবা বাস, বাসের পিছনে তখন থাপ্পড় দেয়, ট্রেনের মধ্যে থাপ্পড় দিলেই যে ড্রাইভার আছে সে বুঝতে পারে, ও আচ্ছা জিনিসটা কি, কতক্ষণ চালাইতে হবে, জোরে চালাতে হবে না আস্তে চালাতে হবে, থামাইতে হবে নাকি থামাইতে হবে না, এটা কিন্তু সে বুঝতে পারে। তাহলে এইখানেরও অবস্থা আসলে সেম। সেটা কি, যে তোমার এই কি বলা যায়, আমাদের ফুসফুসের জন্ম নিছে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, কিন্তু এটাকে আমরা বুদ্ধি করে ভাষার একটা মাধ্যম বানাই ফেললাম, ভাব প্রকাশের মাধ্যম বানাই ফেললাম। তো যা ছিল ধ্বনি, তাই হচ্ছে বর্ণ, ধ্বনির লিখিত রূপী বর্ণ, বাস, এটা খুব সিম্পল কথা। এখন আমরা একটা বিষয় দেখব, স্বর আর ব্যঞ্জন। তাহলে স্বর আর ব্যঞ্জন, এটাও খুব বেশি কঠিন হওয়ার কথা না, এইটারও একটা বেসিক ধারণা তোমাদের আছে। স্বর কোনটা? স্বর যেটা মুখ থেকে একদম সরাসরি বের হয়, মনে রাখবা, স্বর সরাসরি, অর্থাৎ সে কোথায় বাধাপ্রাপ্ত হয় না,
তার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, অ আ ই উ ই অর্থাৎ মুখ দিয়ে সরাসরি বের হয়। আর ব্যঞ্জন ব্যা বিকৃত, এখানটা শব্দ লিখে রাখছি লুলা, যেটা তোমাদের ক্লাসে বলেছি যে ব্যঞ্জন বর্ণকে তুমি লুলা বর্ণ বলবা, কারণ ও আরেকজনের সাহায্য ছাড়া চলতে পারে না। কার সাহায্য লাগে? ওর স্বরবর্ণের সাহায্য লাগে। দেখো কি লেখা, ক খ গ প, তাহলে ব্যঞ্জন বর্ণের সাহায্য লাগতেছে, তাই তো? ঠিক এরকম। আচ্ছা, এইটুক অংশের একদম বেসিক কথা, এটা মোটামুটি পারার কথা। এখন যেটা দেখাবো এই জায়গার মধ্যে একটু বেশি মনোযোগ দিবা, কারণ একটা কনফিউশন দূর হচ্ছে। এই জায়গার মধ্যে তোমাদের একটা কনফিউশন হয়, সেটা হচ্ছে যখন প্রশ্ন আসে যে বাংলা ধ্বনি মোট কয়টি, দিয়া দেওয়া 50টি, আবার দেখতেছো লেখা ধ্বনি হচ্ছে 37টি। ধ্বনি কয়টি? ধ্বনি হচ্ছে আচ্ছা এই 37টি। দেখছো, এ দেখো এই যে বাংলা ভাষার ধ্বনি মোট 37টি। এখন এইখানে কনফিউশন হয়, আমরা না পড়লাম 50টি, আমরা না পড়ি 50টি। এ দেখো এই যে বর্ণ হচ্ছে 50টি, তাহলে বর্ণ আর ধ্বনিটার মধ্যে পার্থক্য কি? আবার বলে স্বর ধ্বনি কয়টি, সবাই ধুমায়া দাগায় দেয় 11টা, এবং কয় আমি তো ফুল কনফিডেন্সে বলে এবার তো সব দাগাইছি এবং সঠিক পেরেছি। পরীক্ষা হলে পরে জিজ্ঞাসা করা কি রে, এটা তো নতুন করে জানলাম ধ্বনি নাকি 7টা। আমরা জানি আজীবন স্বর ধ্বনি হচ্ছে 11টা, আর এখন হঠাৎ করে শুনতেছি 7টা। এই কনফিউশন কিন্তু হয়। তো এই জন্য এটা বলি, আসলে ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য হচ্ছে ধ্বনি যেটা আমরা কানে শুনি, আর বর্ণ হচ্ছে এটা লিখিত রূপ। এখন দেখো এই যে এখানে দেখো ধ্বনি কয়টা? একটা, ই, কিন্তু বর্ণ কয়টা? 2টা, ই ই। দেখো লিখিত রূপ কিন্তু 2টা, উচ্চারণ কিন্তু একটাই করতেছি ই, কিন্তু লিখতেছে 2টা জিনিস, একটা হ্রস্বই একটা দীর্ঘই। এরকম হ্রস্ব উ। আবার দেখো রির কোনো ধ্বনি নাই, কারণ রি এটা তো স্বরধ্বনি না, এটা রয়রসিকার রি দিলে রি হয়ে যায়। আবার দেখো এটার আবার কি নাই, এই যে স্বরবর্ণ নাই। তো এখানে একটা জিনিস শিখে রাখো, একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এই জায়গাটা থেকে আসে। সেটার নাম কি? সেটা হচ্ছে যে কোন স্বরধ্বনির কোনো বর্ণ নেই, এই যে এটা মনে রাখবা, এই যে এই ধ্বনিটার কোনো বর্ণ নাই। ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলা হয়। ওকে আকরাম হোসেন, ভালো কথা বলেছো। এভাবে করে তোমরা একটু তালে তাল মিলে আমাদের সাথে আলোচনা করো, দেখে বুঝতে পারবা। আবার আমরা এখানে দেখি ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা, কিন্তু আমরা জানি ব্যঞ্জন বর্ণ হচ্ছে কি 39টা। তাহলে এই যে ব্যবধান, এই ব্যবধানটা কেন হইলো? এই ব্যবধানটা কিভাবে হইলো? আচ্ছা, এই ব্যবধানটা কেন হইলো, কিভাবে হইলো সেটা যদি একটু দেখি, দেখবো এই দেখো ক খ গ ঘ উ, চ ছ জ ঝ ইও, ইওটা আবার নাই কেন? এটা একটা বর্ণ আছে, এটা কোনো ধ্বনি নাই, লাগে না। এবার দেখো মূর্ধন্য নাই, দন্তান্ন আছে, কারণ কি? দুইটাকে তুমি কিন্তু নয় বলতেছো, দুইটার ধ্বনি কি একটাই, ন ধ্বনি, কিন্তু বর্ণ 2টা। আচ্ছা, মৌলিক স্বর বর্ণ 6টি আর ধ্বনি 7টি। ওকে ঠিক আছে, তাহলে এই যে কনফিউশন গুলো, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো থেকে ব্যাপক প্রশ্ন আসে। ওকে, এবার একটা জিনিস দেখাবো, ওইটা তোমাদের একটা মানে এত বড় সমস্যা, এবং এই সমস্যাটা তুমি যখন পড়বা বা সলভ করার সময়, তখন নিশ্চয়ই ক্লাসটার কথা মনে পড়বে যে আসলে এটা তো নতুন করে জানছিলাম। সেটা হচ্ছে একটা প্রশ্ন তোমাদের দেখবা শীটের মধ্যে আছে, বা একটা অ্যাডমিশনের সময় একটা প্রশ্ন এসেছিল, বাংলা বর্ণমালা কয়টি? 50টি লেখা, সবাই ধুমায় লেখছে 50টা, উত্তরের লেখা হচ্ছে একটা। তো প্রতি বছরই প্রচুর স্টুডেন্ট এই প্রশ্নটা করে, স্যার বা এটা কেমনে হয় বর্ণমালা একটা? আমরা স্পষ্ট চোখে দেখতেছি বর্ণমালা সরার ওষুধ মিলে 50টা, না বলে 49টা, না বলে 7টা 10টা 11টা 37টা, কিছু না কিছু বলবে একটা। এটা আবার কেমন প্রশ্ন হইলো? ওকে আচ্ছা ঠিক আছে, যেটা খুব ভালো কাজ করছো, তোমার আইডিতে না করে কোনো একটা ভিন্ন আইডি দিয়ে ক্লাস করো, জাস্ট পড়ার জন্যই। তাহলে এটা একটা নতুন জিনিস জানলা, বা আসলে নতুন কি জানলা নাকি আগেই জানতো, এটা একটু কমেন্ট করে জানাও। কারণ এইটা একটা আমি গত বছর একটা স্টুডেন্ট, মানে অনেকে তো অনেক প্রশ্ন করেই, তো ও এটার উত্তরটা পায় নাই, এই জন্য মানে আচ্ছা যাক, একটা অন্য বিষয়। দেখো তাহলে বর্ণ দেখো বর্ণ এক জিনিস, বর্ণমালা আর এক জিনিস, বর্ণমালা। এখন প্রশ্ন হচ্ছে বর্ণমালা যে একটা, এটা কি পড়ার কিছু হলে এটা কি বলতে হবে না? এটা পড়ার কিছু আছে, কারণ পৃথিবীতে অনেক ভাষা আছে, তাদের একাধিক বর্ণমালা, তারা একাধিক বর্ণমালা ভাষা প্রকাশ করে, একটা সেট দিয়ে তারা লেখে, আর একটা সেট হচ্ছে চিত্র টাইপের।
ঠিক আছে? তা আমাদের বাংলা ভাষা আসলে সাধারণত পৃথিবীর সব দেশের অ্যালফাবেট কিংবা বর্ণমালা একটাই থাকে। তো কারো কারো হতে পারে বর্ণমালা একাধিক কিংবা এক কিংবা দুইটা। হ্যাঁ, তাহলে বর্ণমালা একটা, আমরা এই একটা গোলাকৃতির মাধ্যমে 50টা বর্ণ দিয়ে বুঝাই দিলাম যে এটা একটা মালা। ফুলের যেমন মালা হয়, এটাও ধরো একটা মালা। তাহলে বর্ণমালা কয়টা? বর্ণমালা একটা। বর্ণ একটা, বর্ণমালা 50টা। ভুল চেয়েছে, মানে আকরাম সরি হাবিবের উত্তর সঠিক হয়েছে, কিন্তু উল্টায় ফেলছো। যে বর্ণ হচ্ছে 50টা, বর্ণমালা হচ্ছে একটা। মালা গলায় দিলাম মালা, মালাটা হচ্ছে একটা, কিন্তু মালার মধ্যে যে ফুল এটা অনেকগুলো। ঠিক এইভাবে করেই আমরা ধারণা রাখতে পারি। এবার আসো, বাংলা বর্ণমালা লিখিত রূপ দুটি, একটা হচ্ছে কি পূর্ণরূপ, আর একটা কি সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ কি? যেমন রস্য অন্তস্থীয় ছ রয়, যেগুলো পূর্ণরূপ। আর সংক্ষিপ্ত রূপ কি? আকার রসিকার যুক্ত বর্ণ, এই হচ্ছে জফলা বফলা, অর্থাৎ যেটা পূর্ণ হয় প্রকাশ করে না, কিন্তু ইঙ্গিতে ওটা একটা বর্ণ, এই জন্য দুইটা বলছে। তারপরে আমাদের ব্যাকরণ অনুযায়ী আমরা নতুন একটা ধারণা পাই, সেটার নাম হয়েছে, একটা হচ্ছে স্বরবর্ণ থেকে আসছে কার বর্ণ। স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপে দেখো, স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ তার নাম হয় কার বর্ণ, আর ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ তার নাম হয় অনুবর্ণ। ঠিক আছে, এটুকু কি বোঝা গেল? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? কার বর্ণ, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ অনুবর্ণ। আচ্ছা, কার বর্ণটা কি? অর্থাৎ এটা বর্ণ কিন্তু সংক্ষিপ্ত রূপে, যেমন আকার রসিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার রিকার ঐকার ঐকার ওকার। তো এগুলো কি? এগুলো কার, এবং এগুলো কি কারের সংক্ষিপ্ত রূপ, মানে বর্ণের। আর অনুবর্ণগুলো হচ্ছে যেগুলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। যেমন ব্যঞ্জন বর্ণের গুলো কি কি? যেমন জফলা, নফলা, বফলা, লফলা, রফলা, এইগুলোর সংক্ষিপ্ত রূপ। কিংবা দেখো রেফ, এইগুলো। আচ্ছা, এখানে একটা মজার জিনিস কিংবা একটা ইন্টারেস্টিং বা একটা লজিক বা একটা কৌশল শিখিয়ে দিই, যে ফলামোট কয়টি, এই একটা কোশ্চেন কিন্তু আসে। তো ফলামোট 6টি, এটা আবার মোটামুটি অনেকেই জানো, কিন্তু যখন প্রশ্ন আসে ফলামোট 6টা মূলত কি কি, এই জায়গার মধ্যে আবার অনেকেই জানো না। তো তাদের জানার জন্য, তাদের দৃষ্টি স্পষ্ট করার একটা জিনিস জানাই দিচ্ছি, এটা মনে রাখবা হচ্ছে মজার লবণ দিয়ে। এটা খুব অনেক চমকপ্রদ কৌশল না, এটা তোমরা 9, 10-এও অনেকে আছে যে সেই সময় এই টপ কৌশল জেনে রাখতে পারো বা জেনে থাকো। তো এই মুহূর্তে তোমার সামনে যে খাতা থাকে, তাহলে এই মজার লবণ লিখে রাখো, ফলা সমান সমান মজার লবণ, এটা লিখে রাখো, তাহলে তোমার কাজে লাগবে। অর্থাৎ মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা। তাহলে মজার লবণ দিয়ে আমরা অনুবর্ণগুলো জানতে পারলাম। অনুবর্ণ কিন্তু 3টা জিনিস, ফলা, রেফ আর বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপ চেনো? বর্ণ সংক্ষেপ গুলো হচ্ছে একটা বর্ণর মাঝখানে আবার বর্ণ হয়ে যায় না, যেমন যুক্ত বর্ণের মধ্যে যেরকম আসে। যেমন ধরো আমরা লিখলাম বঙ্গ, এই যে উ দিয়ে তারপরে গ দিলাম, এই যে উটা, এটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। অর্থাৎ পুরো বর্ণনা বর্ণটাকে হাফ করে ফেলা। যেমন এই যে খণ্ড ত, এটা একটা বর্ণ সংক্ষেপ, অর্থাৎ বর্ণের একটা খণ্ডিত অংশ। তারপর আসো বর্ণ সংখ্যা। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি কি রয়েছে? বর্ণ সংখ্যা রয়েছে। আচ্ছা, এটা কিছু না, এটা এত আহামরি কিছু না। অর্থাৎ আমাদের 1, 2, 3 যে, এটা একটা বাংলার কি এই যে নিয়ম। এরপরে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ হচ্ছে, এটা যুক্ত বর্ণের মধ্যে তেমন কিছু পড়ার নাই তোমার। যুক্ত বর্ণের মধ্যে পড়ার হচ্ছে আসার, প্র্যাকটিস করার। তোমার এরকম করে পরীক্ষার মধ্যে একটা শব্দ দিয়ে থাকবে, দিয়ে বলবে এটার মধ্যে কোন কোন বর্ণ আছে। এখন এই জিনিসটা আমরা কিছু বর্ণ আছে আমরা খুব সহজে চিনে ফেলতে পারি। যেমন দেখো শক্ত, কি বলবো? শক্ত। শক্তর দেখো কয় আর ত, এটা আমরা খুব সহজে চিনতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ক, এটা হচ্ছে ত, তাই না? কিন্তু আমরা চিনতে পারি না কোনটা, আমরা চিনতে পারি না হচ্ছে অস্বচ্ছ বর্ণগুলো। তার মানে যুক্ত বর্ণগুলো কয় প্রকার? 2 প্রকার, একটা কি স্বচ্ছ, একটা কি অস্বচ্ছ। স্বচ্ছ কোনটা? যেটা দেখলে চেনা যায় যে এটার মধ্যে কোন কোন বর্ণ আছে। আর অস্বচ্ছ কোনটা? যেটা দেখলে বোঝা যায় না। যেমন ধরো এইটা, এটা দেখলে বোঝা যায় না যে এটা কি ক আর মধ্যাহ্ন স নিয়ে যুক্ত হয়েছে। এখানে ক কোথায় আর মধ্যাহ্ন স কোথায়, কোন ইঙ্গিত আছে? নাই। তাহলে এই দুইটা জিনিস থেকেও এই দানিং প্রশ্ন হচ্ছে, তো এটা একটু জেনে নিবা। আর এটা 9ম 10ম শ্রেণীর বইয়ের, ওকে,
নবম দশম শ্রেণী বইয়ের মধ্যে যে ব্যাকরণটা আছে সেটা খুব বেসিক। এত বেসিক পড়লে কি, বেসিকটা পড়তেও হয়, আবার এত বেসিক পড়লে কি কমন পড়বে না, এত বেসিক পড়লে কমন পড়বে না। ঠিক আছে, তো কি করা যায়, তাহলে আবার তোমার বইয়ে পড়তে হবে। এখন বইও পড়বা, আবার 9-10 বইও পড়বা, সবটা তুমি কিভাবে তাহলে পড়বা? ক স তাই না? হ্যাঁ, ওকে, আদি দায়ান ভালো বলেছো, ঠিকই ওটাই হয়। তাহলে এই জন্য আমাদের যে নোটটা করেছি এটার মধ্যে আমরা একদম সবকিছু কম্বাইন করেছি, কোনো টপিক বাদ যায়নি একেবারে। ওই নবম শ্রেণী দশম শ্রেণীটাকে আগে হাইলাইট করেছি, আগে ওটাকে ধরে ওইটা নোট দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে অন্যান্য আরো যে অ্যাডমিশনের, তারপর হচ্ছে বিসিএস এর বা বিজিএস এর বা অন্যান্য পুরো সব প্রিপারেশন বা প্রতিযোগিতামূলকের পরীক্ষার জন্য যা যা টপিক লাগে সবগুলো ইনক্লুড করা। এখন একটা শব্দ জিনিস জানবো, সেটা হচ্ছে অক্ষর। তো এই অংশটা একটু ভালো করে জানো, আর কারো যদি কোশ্চেন থাকে এই অংশে সে বলতে পারো। তোমরা কি সলভ ক্লাস করেছো, বা তোমরা কি এই যে কি জানি বলতেছিলাম, এই অক্ষর যে করা মানে তোমরা লেকচার 1 যে করেছো, লেকচার 1 এর মধ্যে যে বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে বা বিগত সালের কোশ্চেন গুলো সলভ করতে গিয়ে অক্ষরের সমস্যা পেয়েছো না? বিশ্ববিদ্যালয় এখানে কয়টি অক্ষর দেওয়া হচ্ছে, কি হ প্লাস স না, ভুল। আর যদি ভালো করে দেখো, আমার মনে হয় না এরকম ভুল, যদি থাকে শীটের মধ্যে তাই একদম স্পষ্ট ভুল। আর আমার মনে হয় না শীটের মধ্যে এরকম ভুল হয়েছে, তুমি কিছু দেখতে ভুল করেছো। আচ্ছা বলি, তুমি দেখতে কি ভুল করেছো সেটা একটু ক্লিয়ার করে দিই। এই দেখো, এই যে খ, এটা হচ্ছে ক প্লাস হচ্ছে মধ্যাহ্ন স। আর তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে এই যে এমন, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া, এইটা হচ্ছে হ প্লাস হচ্ছে ম। তাহলে এখানে হ প্লাস তো মধ্যাহ্ন স না, তাহলে সেই হিসাবে আমি যেটা বলছি যে তুমি যেটা লিখেছো সেটা ভুল হয়, অথবা এইটুক মনে হয় তোমরা নিজেরাও জানো, তাহলে আবার হতে পারে আসলেই ভুল ছিল, সেটা উল্লেখ করেছো। তার মানে তোমারও ভুল হতে পারে, সেটারও ভুল হতে পারে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এইটা। ওকে, কি হইলে কি হবে, ক প্লাস মধ্যাহ্ন স, আর এটা হলে হ প্লাস ম। আচ্ছা, তাহলে আমরা এইটা অংশ দেখলাম। এবার দেখব অক্ষরের মূল বৈশিষ্ট্য। অক্ষরের মূল বৈশিষ্ট্য হচ্ছে ধ্বনিগত একক, অল্প প্রয়াস, গঠন উদাস। এটা খুব বেশি বলা কিছু নাই। অক্ষর হচ্ছে সেই লেভেল, সেই লেভেল কি যেটা তোমরা ছোটকালে পড়ে আসছো, এক শ্বাসে যতটুকু বলা যায়, যেমন আম, রে, লা। তারপরে হচ্ছে কি বলা যায়, এ দেখো বন্ধন, বন এবং ধন, দুটি অক্ষর, পক্ষান্তরে বন, ধন, চারটা হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ আর অক্ষর কিন্তু এক জিনিস না। ওকে, ঠিক আছে, বর্ণ আর কি অক্ষর এক জিনিস নয়। তারপরে আসো বর্ণ অক্ষরের মধ্যে পার্থক্য, যেটা তখন বললামই, বর্ণ অক্ষরের মধ্যে পার্থক্য বলতে এইটাই, অক্ষর হচ্ছে এক শ্বাসে। আবার একটা জিনিসের পার্থক্য জানতে হবে, তার ধ্বনি কি? ধ্বনি হচ্ছে মুখ থেকে যেই ধরনের বাকযন্ত্র থেকে যেই আওয়াজ নির্গত হয় তাই হচ্ছে ধ্বনি। এখন এক শ্বাসে যতটুকু হয় তাই হচ্ছে অক্ষর। সেই অক্ষরটাকে যখন লিখিত হয় তখন সেটা হচ্ছে বর্ণ। ঠিক আছে, কারণ আমরা ছোটকাল থেকেই আমরা এই অক্ষর সম্পর্কে যে ধারণাটা থাকে, অ্যাডমিশনে এসে এই ধারণাটা আমাদের একেবারে চেঞ্জ হয়ে যায়। প্রথম একটা আসার খাই, ও অক্ষর এটা, কারণ ছোটকাল থেকে জেনে আসতেছি এই তর্কে অক্ষর জ্ঞান নাই, বা সরা এগুলো একটা অক্ষর, এক অক্ষরে 10 নেকি। আরবিতে এক অক্ষরে 10 নেকি, আসলে এক অক্ষরে 10 নেকি না, এক হরফে 10 নেকি। হরফ মানে বর্ণ, আরবিতে এক হরফের জন্য 10টা নেকি, অক্ষরের জন্য না। ঠিক আছে, আমরা অক্ষরের বর্ণটা বুঝতে পেরেছি। এরপর দেখব অক্ষরের শ্রেণী বিভাগ। আচ্ছা, অক্ষরের শ্রেণী বিভাগ একটা প্রশ্ন আসে, দেখবা এটাও বিগত সালগুলোতে আসছে, তোমার যদি প্র্যাকটিসে গিয়ে থাকো তাহলে এই সমস্যাটা পেয়েছো, ফিল করেছো। সেটা হচ্ছে কি, স্বরান্তর, আচ্ছা দেখো একটা কি স্বরান্তর অক্ষর, একটা কি ব্যঞ্জনান্ত অক্ষর। স্বরান্ত কোনটা, যেটা স্বরবর্ণের শেষে আসে, আর ব্যঞ্জনান্ত ব্যঞ্জন বর্ণের শেষে আসে। যেরকম দেখো আশা এবং ভাষা, শব্দ দুটি শেষে আ আছে অর্থাৎ স্বরবর্ণ আছে, তার মানে এটা হচ্ছে স্বরান্তর, অর্থাৎ
স্বরান্তর নামের মধ্যে উত্তর আছে। স্বর মানে স্বর, অন্তর মানে শেষ, স্বরান্তর মানে স্বরের অন্তর। এরপর আসো ব্যঞ্জনান্ত। ব্যঞ্জনান্ত মানে ব্যঞ্জন বর্ণের শেষ। এই যেমন দেখো ব্যঞ্জন প্লাস হচ্ছে অন্ত সমান সমান ব্যঞ্জনান্ত। ঠিক আছে, সেই লেভেলস, ভালো বলেছো, ঠিক হ্যাঁ। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, সেটার নাম হচ্ছে থাপড়াইয়া 32 পাটি দাঁত ফালাই দিব। আচ্ছা, যাক, ওটা টেকনিক্যাল দরকার নেই, এটা সিম্পল এমনি মনে রাখতে পারবা। অর্থাৎ এই 32টা দাঁত বলতে এই যে 32টা বর্ণ কথা বলতেছে। আমাদের বাংলা বর্ণ আছে 50টা, এর মধ্যে 32টা পূর্ণমাত্রা, 8টা অর্ধমাত্রা, 10টা কি মাত্রাহীন। এইটা এইটা থেকে এখন প্রশ্ন খুব বেশি হয় না, এক সময় প্রশ্ন হতো। তো যেহেতু তোমাদের বিগত কোশ্চেন গুলোকে সমাধান করতে হয়, এই জন্য তোমরা দেখে মনে করো যে না তাহলে তো এই টপিকটা পড়তে হবে, সেই জন্য তোমরা এটা পড়ো। তো যাক, পড়লে তো খারাপ না, পড়ে ফেলো। কিন্তু বললাম এই টপিকের গুরুত্বগুলো দিন দিন কমে আসছে। কারণ এ দেখো, তারপরে বলি পূর্ণমাত্রা হচ্ছে 32টা, অর্ধমাত্রা 8টা, মাত্রাহীন 10টা। এখন এর মধ্যে স্বরবর্ণের 6টা, ব্যঞ্জনবর্ণের 26টা, এই মিলে হচ্ছে কি 32টা। এখন মাত্রা কি, এটা তো চিনছো? মাত্রা হচ্ছে উপরের যে দাগ কিংবা কুশি, যেরকম মনে করো ক, এই যে উপরে কিন্তু দাগ আছে। তারপর যদি বলি রি, দেখো রির কিন্তু উপরে দাগ নেই, কোন জায়গায় দাগ আছে? পাশে ছোট্ট করে, অর্ধমাত্রা। যেমন যদি গ লিখি, গর পাশে ছোট্ট করে দাগ আছে, এটা হচ্ছে অর্ধমাত্রা। আর যেটা কোনো মাত্রা নাই, যেমন এ, উপরে কোনো মাত্রা হবে না। যদি মাত্রা দিয়ে দাও তাহলে কিন্তু এটার ধ্বনি থাকবে না, এটা বর্ণ থাকবে, এটা তখন তয়রফলা হয়ে যাবে। এই যে দেখো ও, উপরে কোনো মাত্রা নাই, কিন্তু যদি মাত্রা দিয়ে দাও হয়ে যাবে তয়ত। এই গুরুত্বের জন্য এই টপিকটা পড়তে হয়, নাহলে মাত্রা চিনাটা আমার কোনো কঠিন কিছু না। ঠিক আছে, তাহলে আমরা মাত্রাটা পড়লাম। আচ্ছা, মাত্রার পরে এই এমসিকিউ গুলো, বিগত বোর্ড কোশ্চেন গুলো আমরা সলভ হয়তো করতাম, কিন্তু আর সলভ করার প্রয়োজন পড়বে না। যদি তোমরা বলো তাহলে হয়তো করব। স্যার, ও মাহিন পূর্ণিমা তোমরা আদব জানো না। আচ্ছা, মাহিন পূর্ণিমা তোমরা আদব জানো না, ঠিক আছে, ওকে, সুন্দর একটা টেকনিক বলেছো। তবে এগুলো তো সমস্যা হয় কি, এই টেকনিকটা আবার মনে রাখতে হয়, এটা একটা প্রবলেম হয়। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর টেকনিক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখো এই স্বরবর্ণের এই জিনিসটা আমি ক্লাসে খুব সুন্দর করে বলেছিলাম, তারপরে একটু বলি। এটা তোমরা অনেকে মনে রাখতে পারো না, যে যখন প্রশ্ন আসে পরীক্ষায় সম্মুখ অ, এ, আ, পিছনে দন্তে, উচ্চ মধ্যম কি জানি, এই জায়গাটায় একটা কেমন জানি কঠিন পর্যায়ে ধরা খায়া যাও। এবং মানে এটা আস্তাগফিরুল্লাহ টাইপের কঠিন, মানে এমন একটা কঠিন। এবং আরেকটা থেকে মানে প্রতি বছর আটকাতে চাইলে প্রশ্ন আসবে এখান থেকে, এমন একটা অবস্থা। তো এই জিনিসটা আমি তোমাদের চেষ্টা করবো, আমি তোমাদের হয়তো তো আলোচনা করেছিলাম, এখনো আবার একটু আলোচনা করে দিই। এইটা মনে রাখবা হচ্ছে, তুমি আগে বেসিকটা বুঝো, তুমি তোমার নিজের ভিতরে ধারণটা করো, তুমি চোখ বন্ধ করে দেখো যে আসলে কোনটার উচ্চারণটা কোথায় হতে পারে। তাহলে যখনই প্রশ্ন আসবে তুমি চোখ বন্ধ করে তোমার নিজের ডাকটা শুনবা, তোমার নিজের কথাটা শুনবা, তুমি উত্তরটা পেয়ে যাবা। তাহলে আমরা একটু দেখি। দেখো, প্রথমে যদি আমরা তাকাই উচ্চ মধ্যম নিম্ন মধ্যম নিম্ন, তাহলে আমরা মাঝখানে যে নিম্ন এই দুটা বাদ দিলাম, আমরা আগে নিম্ন আর হচ্ছে উচ্চ এই দুটা আগে করে নিই। এই দুটা ডিটেক্ট করার পরে যা বাকি থাকবে সেই দুইটা হচ্ছে উচ্চ মধ্যম আর নিম্ন মধ্য হয়ে যাবে, বাস ফেলাই দিব। তাহলে আমরা নিম্নের দিকে তাকাই। নিম্নে তাকাই দেখতে পাচ্ছি বর্ণমাত্রা একটা, সেটা কি স্বরে আ। আর উচ্চের দিকে তাকালে বর্ণ দেখছি দুইটা, সেটা কি রস্যি ই আর কি রস্য উ। তাহলে বর্ণ কটা দেখতেছি? দুইটা। এখন আমরা বোঝার চেষ্টা করব যে আসলে তো যদি পরীক্ষায় আসে রস্য ই, এটা কোথায়, এটা কি উচ্চ নাকি নিম্ন?
কিভাবে বুঝবো? তুমি মুখ দিয়ে উচ্চারণ করো, দেখো তুমি বলো ই, ই বললে বাতাসটা উপর দিকে লাগতেছে। যদি বলি আ, এটা মুখ থেকে একদম সরাসরি বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না উপরে লাগতেছে। ও তাহলে আমি ধরে ফেললাম আ হচ্ছে নিম্নে হবে, আর রস্বই ও উ হচ্ছে উপরের দিকে হবে। এই দুইটা হয়ে গেল। এই দুইটা হওয়ার পরে তোমার বাকিগুলো দেখো অটোমেটিক হয়ে গেছে, বাকির জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না। কেন? দেখো তোমার বর্ণমালাগুলোর মধ্যে তুমি যে রস্য উটা পেয়ে যাও, রস্যুর সাথে সবচেয়ে ভালো সম্পর্ক যার সেটা হচ্ছে ও। কারণ উ বলতো ঠোঁট গোল হয়, ও বলতো ঠোঁট গোল হয়। আর রশ্মির সাথে ভালো সম্পর্ক হচ্ছে এর, ই এ প্রায় মুখটা প্রায় কাছাকাছি থাকে। তার মানে আমি কিন্তু সবটা করবো না, আমি করব হচ্ছে প্রথমে উচ্চ আর নিম্ন, এরপরে পাশাপাশি কাছাকাছি ধরে নিব যে নিম্নের কাছে কে আছে, উচ্চের কাছে কে আছে। এরপর নিম্নের কাছে কে আছে, এ এবং হচ্ছে ও, মানে অ। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই জিনিসটাকে এরকম করে ভাগ ভাগ করে করে শিখবো। অর্থাৎ নিচেরটাকে শিখবো, উচ্চেরটাকে শিখবো, শিখে তারপরে তারপরের কাছাকাছি লজিকে কোনটা আসে, এখানে লজিকটা খানানোর চেষ্টা বেশি করব। কারণ এখানে নানা রকম ভাবে মুখস্থ রাখার চেষ্টা করো, এই লাইনে ওইটা হয়, দুই লাইনে সেটা হয়, এমনি তোমার মনে থাকবে না। আর এই জিনিসটা দেখতে অনেকটা ইসমাইলের মতন, ইসমাইল বলতে হাসি। হ্যাঁ, ঠিক আছে, এইটুক হলে হবে। তারপরে আর যে এখানে অংশ আছে সেটুক, এখানে যা কথা বলছে সেটা এখানে ব্যাখ্যা করে আলোচনা আছে। হ্যাঁ, জিহ্বা উঁচুতে থাকবে, জিহ্বা নিচুতে থাকবে, তো এগুলো আসলে মাথায় ঢুকে না, ঢুকতে চায় না। তারপরের যে আলোচনাটা আছে আনুনাসিক, এই আলোচনার মধ্যে তুমি শুধু একটা জিনিস খালি জেনে রাখো তাইলেই হবে। আনুনাসিক মানে হচ্ছে নাকাইন্না, নাক দিয়ে উচ্চারণ হয়। আর নাক দিয়ে উচ্চারণ হলে সেটা কিভাবে বুঝাইতে পারে? নাক দিয়ে উচ্চারণ হওয়ার জন্য সেখানে উপরে একটা চন্দ্রবিন্দু হয়, এই তো উপরে চন্দ্রবিন্দু হলে সেটাই হয় হচ্ছে নাসিক্য বর্ণ বা আনুনাসিক বর্ণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই তো এটা আমরা পেয়ে গেলাম। তারপরে আসি অর্ধ স্বরধ্বনি। আচ্ছা, অর্ধ স্বরধ্বনি বা অর্ধস্বর, আরেকটা হচ্ছে দ্বিস্বর। এই দুইটা আবার কি জিনিস? অর্ধস্বর, দ্বিস্বর, এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ, এখানেও মনোযোগটা খুব বেশি করে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এতক্ষণ দেখছো আমি কিন্তু দেখছো আলোচনা করার সময় বলছি যে কোনটা আসলে গুরুত্বহীন, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা আগে গুরুত্বপূর্ণ ছিল এখন গুরুত্বহীন, এভাবে করে কিন্তু পড়তে হবে। কারণ জানো পড়ার শেষ নাই, কিন্তু তোমাকে বিবেচনা করে পড়তে হবে কোথায় আমি আটকাবো আর কোথায় আমি আটকাবো না। দেখো এবার আসো অর্ধস্বর। বাংলা ভাষায় অর্ধস্বর কয়টা? 4টা। সেটা কি? ই, উ, এ, ত। এই স্বরগুলো অর্ধস্বর বলছে কেন? কারণ এই স্বরগুলো অর্ধেক। আর দ্বিস্বর বলছে কোনটা? যেটা অর্ধেক একটা স্বর আর পূর্ণ একটা স্বর, দুইটা মিলে একটা স্বর, তাই হচ্ছে দ্বিস্বর। যেমন দ্বিস্বর হচ্ছে দেখো তাই, নাই, কিংবা এই যে আমাদের ও আছে না, ও এবং হচ্ছে ওই, এই দেখছো দুইটা কিন্তু দ্বিস্বর। কারণ ও হয় কিভাবে? ও হয় হচ্ছে ও রস্যৌ ও, এবং ওই হয় অ রস্যই ওই। ঠিক আছে, অরস্যই কি হয়? ওই হয়। তাহলে এই হচ্ছে আমাদের এই কি বলা যায়, হ্যাঁ, ও আর হচ্ছে ওই। ঠিক আছে, ওকে। তাহলে এখন তোমার একটা প্রশ্ন আসবে, এই দ্বিস্বরের দ্বিস্বর ধ্বনি মোট কয়টা? একটা প্রশ্ন হয়, দ্বিস্বর ধ্বনি মোট 25টা। এখন আরেকটা প্রশ্ন করে, সেটা হচ্ছে এই দ্বিস্বর ধ্বনির মধ্যে 25টার মধ্যে কয়টার বর্ণ আছে? দেখো এই যে এগুলো আছে, এগুলো কিন্তু বর্ণ নাই, দাও, খাও, ও, এগুলো কিন্তু বর্ণ নাই, কিন্তু দুইটার বর্ণ আছে। সেই দুইটা কি কি? এই দুইটা হচ্ছে এই ও আর হচ্ছে ওই। তাহলে এইখানের অংশের আলোচনাটা কি ক্লিয়ার হইলো? যেটা অর্ধেক স্বর সেটা হচ্ছে অর্ধস্বর, আর যেটা অর্ধেক স্বর আর একটা পূর্ণ স্বর মিলে একটা স্বর সেটা হচ্ছে দ্বিস্বর। দ্বিস্বর সংখ্যা বাংলা ভাষা দ্বিস্বর কয়টি? দ্বিস্বর মোট 25টি। 25টি স্বরের মধ্যে কয়টার আবার বর্ণ রয়েছে? দুইটার আবার কি রয়েছে? বর্ণ রয়েছে। ঠিক আছে, ওকে। এই অংশে আরো কোনো কোশ্চেন থাকলে এখনই করে নিতে পারো। ঠিক আছে, কোশ্চেন থাকলে ওই সময় কোশ্চেন করে করে সামনের দিকে আগাবা।
তারপরে আমরা যাব ব্যঞ্জন ধ্বনিতে। ব্যঞ্জন ধ্বনির মধ্যে প্রশ্ন প্রচুর, দেখো মিলায় দেখো, বিগত বোর্ড কোয়েশ্চেন গুলো তাকাও। ব্যঞ্জন ধ্বনি থেকে প্রশ্ন কম না, অনেক প্রশ্ন, বোর্ড কোয়েশ্চেন বলো, তারপরে জব সেকশনের প্রশ্ন বলো, নবম দশম শ্রেণীর বইয়ের বলো। কারণ ব্যঞ্জন বর্ণের সংখ্যাও বেশি, কোয়েশ্চেনের সংখ্যাও বেশি। আমরা এটাকে একদম ঝালাফালা করে ফেলবো, ভালো করে বুঝে ফেলবো। এখন ব্যঞ্জনের মধ্যে তোমাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই শুনতেছে ঘোষ, এই শুনতেছে অঘোষ, এই বলতেছে এটা হচ্ছে তারণ জাত, এই হচ্ছে কম্পন জাত, এটা কণ্ঠবর্ণ, এইটা হচ্ছে নাসিক্য বর্ণ। তাহলে প্রশ্ন হচ্ছে, আচ্ছা একটা বর্ণ ওর পরিচয় আসলে কি? ধরে নাও তালব্য স, আচ্ছা ও হচ্ছে তালব্য বর্ণ, আবার ও নাকি কি বলে দন্তমূলীয় বর্ণ, ও হচ্ছে আবার শীষ বর্ণ, ও হচ্ছে ঘর্ষণ বর্ণ, ও হচ্ছে কি বলা যায় এই যে অন্তস্থ বর্ণ। তাহলে আসলে ওর পরিচয়টা কি? এই সমস্যাটা স্যার ক্লাস আর কতক্ষণ হবে? আচ্ছা হ্যাঁ, ক্লাস শেষে কল দিও। আর ক্লাসে যে ব্যঞ্জনটা আলোচনা করতেছি, ব্যঞ্জন আলোচনা করেই এই শেষ করে ফেলবো। ওকে, যাকে এটা খুব ভালো লক্ষণ, 10টার মধ্যে ঘুমায় পড়া এবং সকাল সকাল তাড়াতাড়ি করে কোচিং এ বা যেখানে যাওয়ার সেখানে যাওয়া। ওকে, আমি একটু বলি অ্যাডমিশনের সময় আমার ঘুমের স্টাইলটা কেমন ছিল। সেটা হচ্ছে এটা কোন নির্দিষ্ট টাইম ছিল না। এই ধরো মনে করো পড়তে পড়তে ঘুম আসছে, যখন ঘুম আসছে আমি জানি এই মুহূর্তে ঘুম যখন আসছে, এখন এর ঘুমের থেকে ভালো ঘুম আর কখন হবে না, ঘুমায় পড়তাম। তো ঘুমায় গেছি রাত 9টা বাজে, এরপর হচ্ছে রাত 2টা বাজে উঠছি। এখন আবার যে উঠছি এই সময় যে পড়াটা হবে, এইটা আবার অন্য সময় পড়লে হইতো না, নিরিবিলি খুব পড়া হয়। আবার দেখা যায় একদম ফজরের টাইমে ঘুমে এসে পড়তো না, তাহলে আবার কি করতাম, যে নামাজটা পড়ি তারপরে ঘুমাই। এরপর নামাজটা পড়তাম, নামাজের পরে দেখি যে আসলে ঘুম আসছে না, তখন আরো খুব সুন্দর একটা পড়া হয়। আবার দেখা গেল যে কোচিং হচ্ছে ধরো 8টা বাজে, এখন বাজে ধরো 6টা, এই 2 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা ঘুম হইতো। অর্থাৎ সারাদিনই কি করতাম, এখন ছোট ছোট করে ঘুমাইতাম। এখন ধরো কোনো এক সময় আমি টানা 9 ঘন্টা ঘুমাই গেছি, তখন আমি মনে রাখতাম যে আজকে যেতে 9 ঘন্টা ঘুমাই গেছি, তাহলে আগামীকাল কিন্তু আমি 5 ঘন্টা বেশি ঘুমাইতে পারবো না, কারণ আমি সর্বোচ্চ 6 ঘন্টা আমাকে ঘুমাইতে হবে, ঘুরে ফিরে গড়ে আমাকে 6 ঠিক রাখতে হবে। এভাবে করে আর কি ইয়েটা হইতো। এবার দেখো ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ। তো ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদটা না অনেক অনুযায়ী, একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী প্রকারভেদ, যেমন এখানে ওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, তালব্য, কণ্ঠ। তারপরের প্রকারভেদ হচ্ছে এই উচ্চারণের প্রকৃতি অনুযায়ী, একটা হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী জায়গা, একটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি অর্থাৎ উচ্চারণটা ধরনটা, যেমন স্পৃষ্ট অর্থাৎ মুখের সব জায়গায় ওই স্পর্শ করে আসে। তারপর হচ্ছে নাসিক্য, এটা নাক দিয়ে হয়। উষ্ম, যেটা হচ্ছে মানে বায়ু বাতাস বের হওয়ার সময় একটু ঘষাঘষি খায়, ঘষা খায়। এরপর হচ্ছে কম্পিত, মুখটা কম্পন হয়। এরপর তাড়িত, তাড়না সৃষ্টি হয়। তারপরে সর্বশেষ হচ্ছে আবার ধ্বনির কম্পন অনুযায়ী, সর্বশেষ হচ্ছে বায়ুর প্রবাহ অনুযায়ী। এই হচ্ছে 4টা প্রকার। তাহলে একটা প্রকার করে করে আমরা দেখলে বুঝতে পারবো। প্রথমে যদি আসি উচ্চারণের স্থান অনুযায়ী, উচ্চারণের স্থান অনুযায়ী এই বর্ণগুলোকে করা যায়। দেখো ওষ্ঠ, ঠোঁট, ঠোঁট দিয়ে আসে এই বর্ণগুলো প, ফ, ব, ভ, ম। তাহলে দেখো ঠোঁট মিলাও, তুমি পেয়ে গেছো। দন্ত, ত, থ, দ, ধ, দন্ত ন, দেখো প্রত্যেকটার জন্য জিহ্বার দাঁতে লাগতেছে। এরপর দন্তমূলীয়, এটা হচ্ছে স, অর্থাৎ এটাও দন্ত কিন্তু দন্তবর্ণ, দন্তের একটু মূল থেকে আসে। এরপর হচ্ছে মূর্ধাবর্ণ, ট, ঠ, ড, ঢ, এগুলো সব মূর্ধাবর্ণ। আর এইটার নামও তো আমরা কি দিছি, মূর্ধান্য স। এই দেখো একটা প্রশ্ন পরীক্ষা আসে, তারপর স্টুডেন্ট পারে না, সেটা হচ্ছে এই যে এটা বলতো এটা কোন বর্ণ, এটা কোন বর্ণ, কারণ আমরা তো ক, খ, ট, ঠ, চ মূর্ধা, তারপর ক, খ, কণ্ঠ, এটা কোন বর্ণ পারলাম না। অথচ এই বর্ণটা নামের মধ্যেই আছে, এটা কোন বর্ণ, ওর নামের মধ্যে আছে ওটা মূর্ধাবর্ণ, মূর্ধান্য স। ঠিক আছে, এই অংশটা সহজ আছে, এটা তেমন কিছু না, এগুলো পড়লেই পারবা, পড়লে বুঝতে পারবা। এরপর উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন। হ্যাঁ, এটাও বলে রাখি, স্পষ্ট বর্ণ কোনগুলো। স্পৃষ্ট বর্ণ হচ্ছে সবচেয়ে বেশি। স্পৃষ্ট মানে কি, স্পর্শ পায় সবার, এটা হচ্ছে 25টা। ওই যে তালিকা করে, তালিকা অনুযায়ী যে প্রথম যে 25টা ক থেকে ম পর্যন্ত, এটাই হচ্ছে স্পৃষ্ট বর্ণ। ঠিক আছে, আর একটু ক্লিয়ারলি আমরা দেখবো, ওটা সমস্যা নেই। এরপর নাসিক্য বর্ণ হচ্ছে লাস্টে যতগুলো বর্ণ আছে, ও, ইয়, দন্তান্ন, মধ্যাহ্ন এবং ম, এবং হচ্ছে অনুস্বার, চন্দ্রবিন্দু, এগুলো সব হচ্ছে নাসিক্য বর্ণ। উষ্ম বর্ণ কোনগুলো, ওই স গুলো এরকম শীষ শীষ আওয়াজ হয়, সেগুলো হচ্ছে দন্তাস, তালবস্য, মধ্যাহ্নস্য। পার্শ্বিক ধ্বনি কোনটা, ল, কারণ তুমি যখন ল উচ্চারণ করো
তা তোমার জিহ্বাটা উল্টে গোল হয়, দেখো জিহ্বাটা একদম গোল হয়, তালুতে লাগে, আর দুই পাশ দিয়ে বাতাস বের হয়ে যায়। এই জন্য নাম হচ্ছে পার্শ্বিক ধ্বনি। এই যে আলোচনা করতেছি এটা খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দর। কারণ কি, এই আলোচনাগুলোর কারণে তুমি জিনিসটা মনে রাখতে পারবা কোনটা পার্শ্বিক বর্ণ, কোনটা হচ্ছে কম্পন বর্ণ বা তারণ বর্ণ। আচ্ছা, এরপর কম্পন বর্ণ কোনটা? কম্পন বর্ণ হচ্ছে র, এটা কম্পন বর্ণ। তারণ বর্ণ কোনটা? ডয় বিন্দু র, এটা হচ্ছে তারণজাত বর্ণ। তারপরে ধ্বনির কম্পনজাত অনুযায়ী বিভাজন। এই যে ধ্বনির কম্পনজাত বিভাজন হচ্ছে ঘোষ আর হচ্ছে অঘোষ। ঘোষ ধ্বনি কয়টা? ঘোষ ধ্বনি কোনগুলো? ঘোষ ধ্বনি হচ্ছে এই যে, যেমন দেখো এই ব ভ ম, তারপর হচ্ছে দ ধ ন, যেগুলো কি বলা যায়, ঘর্ষণ বেশি হয়, দম বেশি লাগে। আর অঘোষ হচ্ছে যে দম বেশি লাগে না। আচ্ছা, এই অংশটা একটু কঠিনই লাগবে, এটার জন্য আমরা এই অংশ দেখি, এটা জানা সহজ লাগবে। যেমন এই দেখো, এই যে সিরিয়ালে যা দেখতেছো এগুলো সব কণ্ঠবর্ণ। তারপরে তালব্য বর্ণ, মূর্ধবর্ণ, দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ। আমি এখানে দারুণ একটা গল্পের মতন বলেছিলাম যে এটার মধ্যে কিন্তু ভাষার অনেকগুলো বেসিক আছে, অনেকগুলো সুন্দর সূত্র আছে। এটা দ্বারা আমরা বুঝতে পারবো পৃথিবীর মধ্যে কেন আমরা মা ডাককে ম দিয়ে ডাকি। এই যে ক্লাসে ছিল কে কে একটু বলতে পারো? যেমন দেখো কি বলছিলাম, মনে আছে কিনা, যে দেখো আমাদের যত মানুষের, বেশিরভাগ মানুষের নাম ম দিয়ে, ডিকশনারির মধ্যে সমস্ত শব্দ ম দিয়ে। তারপরে দেখবা হুজুরে ওয়াজ করার সময় কি বলে, যে সমস্ত পবিত্র শব্দগুলো সব ম দিয়ে, মক্কা, মদিনা, মোহাম্মদ, ঠিক আছে, এরকম বলে। তো এই যে কথা বলে ম দিয়ে, এটা আমি যে বললাম যে হুজুরে যেটা বলে সেটা কিন্তু একটা ভুল, পুরো স্পষ্ট ভুল। ময় বর্ণের মধ্যে কোনো বরকত আছে এরকম কিছু না। যে মক্কা মদিনা এটা যেরকম ম দিয়ে হয়, মদ, তারপর হচ্ছে মাতাহি, আরো যে মদে খারাপ শব্দ অনেক কিছু হতে পারে, হ্যাঁ, মল। তো এটা আসলে শব্দটা মূলত সায়েন্সের উপর নির্ভর করে। আমাদের মুখে যে ধ্বনিগুলো আছে সবচেয়ে সহজ ধ্বনিটা হচ্ছে ম। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে ওর পক্ষে কিছু না হইলেও ও মটা বলতে পারবে, কারণ একটা বাচ্চা সর্বপ্রথম ঠোঁট নাড়ায়, ওষ্ঠ, অ প প ব ব ভ ব ম, এই যে ঠোঁটটা করে নাড়ায়। তাহলে ঠোঁট নাড়ার জন্য এগুলো হচ্ছে প ফ ব ভ ম, এগুলো হচ্ছে কি অষ্টবর্ণ। তারপর আস্তে আস্তে অন্য বর্ণগুলোর দিকে উপর দিকে গিয়েছে, দন্তবর্ণ, মূর্ধবর্ণ, তালব্য বর্ণ, কণ্ঠবর্ণ, ঠিক আছে। আচ্ছা, তুমিও এইভাবে মনে রাখো। ওকে, হ্যাঁ, এটা ঠিক ভালো করছো। জিহ্বার আগের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া উচ্চারিত হয় ল মদখাজ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওকে, মাখরাজ মনে পড়ে গেল, এখন কি শিখায় মাখরাজ? আচ্ছা, তাহলে এই যে তালিকাগুলো এবং এই যে পাঁচটা পাঁচটা করে সাজিয়েছে, এই পাঁচটা পাঁচটা সাজিয়েছে কে জানো? এই পাঁচটা পাঁচটা সাজিয়েছে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মদনমোহন তর্কালঙ্কার। এই পাঁচটা পাঁচটাকে সাজানোর কিন্তু কারণ আছে, কারণ এই পাঁচটা এক শ্রেণী, সবগুলো কণ্ঠ থেকে আসে, তালব্য থেকে আসে। আমাদের বর্ণমালাগুলো এমন সুসজ্জিত ছিল না আজ থেকে 150 বছর আগেও। আর নানা রকম এলোমেলো ধ্বনি ছিল, অনেকগুলো ধ্বনি ছিল। মদনমোহন তর্কালঙ্কারের পক্ষে আমাদের বাংলা বর্ণমালা ছিল প্রায় 59টা, অর্থাৎ 9টা এক্সট্রা বর্ণ তার ভাগে ছিল। তার মানে তুই বুঝতে পারতেছো আমাদের বর্ণ আগে, এখন আমাদের আসল বর্ণ কিন্তু এই 37টা, আমাদের কিন্তু 13টা বর্ণ এক্সট্রা। এই 13টা বর্ণ না বাদ দিয়ে দিলেও কোনো সমস্যা ছিল না, অনেক সুন্দর হইতো বরং ভাষাটা, কিন্তু না দিয়ে মায়ের ভাষা, মাতৃভাষা ম না, এটার জন্য না। তুমি তাহলে ওই আমার অফলাইনে ক্লাসে ছিল না, এই জন্য তো জানো না। তাহলে এটা বলি, মায়ের ভাষা দেখো, পৃথিবীতে যত শব্দ আছে সবগুলোর মধ্যে মা, মাম্মি, মম, উম্মুন, আরবিতে বলে উম্মুন, সেটাও দেখো ম দিয়েই। এরপর হচ্ছে ইংলিশে মাদার। তারপর হচ্ছে আমি একটা রিসার্চ দেখাইছিলাম অনেক আগে, যে এইখানে যত পৃথিবীতে যত ভাষা আছে বেশিরভাগ ভাষারই সমস্ত মা ডাকটা ম দিয়ে। এইটা আসলে কেন? তো এইটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর দেখো এই যে, আচ্ছা ঠিক আছে, এই অংশটুকু গেল, এটা আমরা বুঝতে পারলাম। এরপর দেখো এই যে প্রথম যে দুইটা ক খ, ইজি ইজি, সহজ সহজ, কিন্তু গ ঘ মুখটা কেমন গম্ভীর গম্ভীর হয়। তাহলে এই জন্যই এই দুইটা সিরিয়াল হচ্ছে অঘোষ, অর্থাৎ ঘর্ষণ কম হয়। আর এই দুইটা হচ্ছে একটু ঘর্ষণ বিষয়, জ ঝ দ ধ ব ভ, এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে ঘোষ। আবার এই যে দুইটা বর্ণ আছে, এই দুইটা বর্ণেরও মান আছে। সেটা কি? ক খ, ক হচ্ছে অল্প প্রাণ, খ দম বা বাতাস বেশি বের হয়, মহাপ্রাণ। তার মানে যখন অল্প বাতাসের জন্য যেটা বের হয় সেটা অল্প প্রাণ, বেশি বাতাস বের হয় সেটা হয় বেশি প্রাণ বা মহাপ্রাণ। তাহলে বুঝতে পারলাম এই যে বর্ণগুলো প্রতিটাই তার নিজস্ব জায়গায় অবস্থিত। তোমরা প্রশ্ন করেছিল একটা স্টুডেন্ট যে নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি, সেটা আমাকে প্রশ্ন, কত ইজি একটা প্রশ্ন, তা পারলো না। কেন পারলো না? আসলে পড়নি। একদম ইজি। দেখো প, চ,
ক, চ, ট, ত, প, এই যে একদম এই সিরিয়াল, প্রথম সিরিয়ালে যা থাকবে সব অল্প প্রাণ, গ, ঘ, গ, জ, ঝ, ব সব হচ্ছে অল্প প্রাণ। এটা তুমি এমনি পারবা না, মুখস্থ রাখতে পারবা না, তোমাকে হচ্ছে বুঝতে হবে। বুঝলে চোখ বুঝে তুমি শুধু সিরিয়ালটা হাতায় যাবা, হাতিয়ে বুঝে ফেলতে পারবা কোনটা স্বল্প প্রাণ আর কোনটা হচ্ছে মহাপ্রাণ। এই প্রশ্নটা খুব ইজি, পারা দরকার। তারপরে এগুলো আসি, দেখো তালব্য স, মধ্যাহ্ন স, তারপর দন্ত স, এগুলোর অনেকগুলো নাম আছে। শুধুমাত্র তিনটাকে একসাথে বলা হচ্ছে শীষধ্বনি কিংবা ঘর্ষণ, কি বলে, ঘর্ষণ জাত, অর্থাৎ এটা মুখের সব জায়গায় ঘর্ষণ পায়। আবার এই চারটাকে একসাথে বলা হচ্ছে উষ্মধ্বনি। এই কনফিউশন না দূর করলে তুমি এমসিকিউর মধ্যে একটা সমস্যা করে ফেলতা। কারণ তুমি জানতা এই হটা তাহলে কোন ধ্বনি, হ উষ্মধ্বনি, আবার স তিনটা কি, এটা উষ্মধ্বনি। তার মানে চারটা মিলে উষ্মধ্বনি, কিন্তু শুধু এই তিনটা মিলে কিন্তু আবার ঘর্ষণ। আবার যখন কেউ কেউ তিনটাকে মিলায় তখন আবার অনেকে হটাকে এক লাইনে দেখছে তো বলে ফেলে হটাও মনে হয় একসাথে। এই জন্য এটা নোট করাটা অনেক কঠিন। অলপ্রাণ মহাপ্রাণ, অলপ্রাণ মহাপ্রাণ। তারপর যদি তাকাই একটা কথা দেখি তো, এটা তোমরা জানো কিনা, এই যে ব, জ, ল, র, এইটাকে তিনটাকে চারটাকে বলে অন্তস্থ বর্ণ। আচ্ছা কেন, আমাকে কেউ কি বলতে পারো? আচ্ছা এটার নাম অন্তস্থ কেন? যেমন এটার নাম পার্শ্বিক, এটা কেন বুঝতে পারছি। এটার নাম হচ্ছে পরাশ্রয়, এটা আমরা বুঝতে পারি। তারণ, কম্পন, শীষ, এগুলো বুঝতে পারি যে শব্দটার মধ্যে উচ্চারণ করলে শীষ বের হচ্ছে, এই জন্য শীষ। কিন্তু এই অন্তস্থ মানে তো মাঝখানে, তাহলে এই তিনটা বর্ণ কোন দিক থেকে মাঝখানের বর্ণ, এটা আমাকে বলো তো। কেউ জানো কিনা অন্তস্থ বর্ণ এটাকে কেন বলা হয়? এটা সুন্দর একটা জানা বিষয় আছে, তোমরা একটা বলবো। আমার সাথে মনে করো যা হোক বা যে কোনো জায়গা থেকে অ্যাডমিশন এই পর্যায়ে তুমি না অনেক নতুন নতুন কিছু জানবা এবং নিজেকে আবিষ্কার করবা এবং নিজে বুঝতে পারবা আমি তো আলাদা হচ্ছি, আমি আরো উন্নত হচ্ছি, আমি আরো সেপারেট হচ্ছি। এই কাজটাই তুমি যে জানলা এটাই কাউকে জানাবা, জোর করে জানাবা, জোর করে শিখাবা। এই সময় কিন্তু শিখানোটা খুব জরুরি। শিখাতে গেলে তুমি বুঝতে পারবা যে আমাকেও আরো জানতে হবে। তো নতুন নতুন যা শিখবা ছোট ছোট নোট করে ফেলবা, নোট করে এটা সবাইকে জানায়া তুমি তোমার যোগ্যতা দেখাবা। এটা একটু বলো। ব, জ, র, ল অন্তস্থ বর্ণ কেন বলা হয়? আচ্ছা কেউ হয়তো বলতেছ না, আমি একটু বলে রাখি। এই তিনটা না ব্যঞ্জন বর্ণ না, এই তিনটা না স্বরবর্ণ না। অর্থাৎ ওদেরকে যারা এই তালিকা করেছিল, তালিকা করার সময় এই চারটা বর্ণরে কি স্বরবর্ণের মধ্যে দিবে নাকি ব্যঞ্জন বর্ণে দিবে, তারা হচ্ছে কনফিউশন গুলায় ফেলাইছিল। ঠিক আছে, কারণ দেখো আমাদের সবগুলো বর্ণ উচ্চারণ করতে কি ব্যঞ্জন বর্ণের সাহায্য, স্বরবর্ণের সাহায্য লাগতেছে। যেমন প, পর একটা অ আছে, কিন্তু এগুলো দেখো ব, জ, ল, র মুখ থেকে সরাসরি বের হয়। আবার কেমন মনে হয় কি সরাসরি বের হয়, পরে মনে একটা ব্যঞ্জন আছে র, রর পর একটা মনে অ আছে, বর পর একটা অ আছে। সুতরাং তারা খুব দ্বিধায় পড়ে গেছে, দ্বিধায় পড়ে সর্বশেষ তারপর এটাকে ব্যঞ্জনে রাখা হয়েছে। এই জন্য এটার নাম হচ্ছে অন্তস্থ বর্ণ, অর্থাৎ মাঝখানের বর্ণ। এটা না ব্যঞ্জন অর্থাৎ হিজলা বর্ণ, মানে স্বরবর্ণ যদি পুরুষ ধরো, ব্যঞ্জন যদি মহিলা ধরো, এখন হচ্ছে ওরা হয়ে গেছে মাঝখানে, ওরা কার মধ্যে ফালাবে? তো শেষ পর্যন্ত এখানে ফালাই দিছে। উচ্চারণের সময় মুখমণ্ডল মাঝামাঝি জিহ্বা অবস্থান করে, জিহ্বা সব বর্ণের মধ্যে মাঝামাঝি দিয়ে অবস্থান করে, এটার জন্য না। এটা কে বলছে? সাইনলেস নেতি। আচ্ছা ওকে, তোমরা এতক্ষণ ক্লাস দেখলাম দেখিনি, এখন না তো দেখলাম। দেখো র হচ্ছে কম্পন জাত, আর এই র সহ তিনটা মিলে কিন্তু তারণ জাত, যদিও দুইটা তারণ জাত। এরপরে যে তিনটা বর্ণ আছে এই তিনটাকে বলা হয় পরাশ্রয়ী। ঠিক আছে, এবং এই যে চন্দ্রবিন্দুকে বলা হয় খণ্ড ব্যঞ্জন, অর্থাৎ এটা কোনো ব্যঞ্জন বর্ণ, এটা একটা খণ্ডিত অংশ। আরেকটা দেখতেছে হচ্ছে অযোগ বাহ। অযোগ বাহ এইটা অনেক কঠিন জায়গা, এমসিকিউতে আসে। যখন পারো না যে আমরা তো সব পড়াইছি, সব পারছি, কিন্তু অযোগ বাহ এইটা আবার কি, এইটা তো পড়ায় নেই। তো এই জন্য এই চারটার মধ্যে যত আলোচনা আছে সবগুলো নিয়ে আসা হয়েছে। তাহলে অযোগ বাহ এর মানে কি? এটা হইতেছে এই বর্ণগুলো কোন বর্ণের সাথে যুক্ত হয়ে তারপর অস্তিত্ব পায়, আলাদা করে এই বর্ণগুলো দিয়ে কোনো কিছু করা যায় না। তোমার নিজেরাই বলো তো, এই বর্ণগুলো তুমি উচ্চারণ একটা শব্দ লেখো, তুমি তো এখন মানুষের নাম আছে অনুস্বার দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে কোনো একটা শব্দ শুরু করা যায় না। তার মানে এই শব্দগুলো ব্যবহার দেখতে গেলে তোমাকে কোনো না কোনো একটা বর্ণের সাহায্য লাগবে। ওকে, তাহলে আমি মূলত এই পর্যন্তই আলোচনা করলাম। আমাদের ক্লাস শেষ, তোমাদের প্র্যাকটিস করাতাম, প্র্যাকটিস করিয়ে করে দেখাতাম যে এটা কেন হয়েছে কেন হয় নাই, কিন্তু সেইটা দেখালাম না এই জন্যই যে তোমাদের ওই স্টুডেন্ট সংখ্যা এত বেশি না যে কি বলা যায় যে এটা জানানো যায়। ওকে,
তো আজকে একটু কল্পনা করো আজকের ক্লাসে নতুন কি কি শিখলা, নতুন কি জানলা যেটা আগে কখনো জানতা না। এখানে এই এই সফটওয়্যার মধ্যে একটা অনেক অজানা জিনিস আছে, যেটা আমি আসলে তোমাদের অফলাইনে ক্লাসে বলছি দেখে এখন আসলে বলতেছি না, নাকি বলেই দিব, ঠিক আছে, অন্য কোনো শর্ট কোনো ভিডিও বানায় সেখানে বলে দিব না। মানে এত রহস্য লুকিয়ে আছে এই সফটটা, মানে এই যে বাংলা বর্ণমালার মধ্যে যে অনেকগুলো কথাই, যে পৃথিবীতে অনেক ভাষা এই বর্ণগুলো বলতে পারে না। যেমন দেখো ইংরেজরা ত বর্ণ বলতে পারে না, তারপর হচ্ছে জাপানিজরা ট বর্ণ বলতে পারে না, আরবরা সব বর্ণ ক দিয়ে বলে, কাইফা হালুকা সব খ খ দিয়ে বলে। আমাদের এমন কি সৌভাগ্য হলো আমরা সবগুলো বর্ণ পেলাম। তারপর তো লক্ষ্য বললামই যে যতগুলো সম্পর্কের শব্দ আছে, যেমন মা, ভাই, বোন, পাপা, ফাদার, বাংলা বলো ইংলিশ বলো, সবগুলো কেন এরকম অষ্টবর্ণ দিয়ে? কি হয়েছে? অষ্টর এত সুবিধা কি? এটা কেন? তারপরে আমাদের বাংলা বর্ণমালাগুলো এই তালিকায় কেন সাজাইছে? ক চ ট এমনি কেন সাজাইছে? প তো আগে থাকতে পারতো, ট আগে থাকতে পারতো, ত আগে থাকতে পারতো, কেন সবার আগে ক বর্ণগুলো? আচ্ছা ওকে, সেটা আর বলার কিছু নেই। ধ্বনি প্রকরণে কোনো সমস্যা আছে কিনা একটু সময় দিব, এই 2 মিনিট। শীটটা উল্টা পাল্টা করে দেখো, বা বই যদি থাকে সেটা একটু উল্টাপাল্টা করে দেখো। যদি সমস্যা হয় তাহলে এখানে বলতে পারো, কিংবা তোমার এই হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাও বলতে পারো। দ্রুত সময় সলভ করে নাও, এবং এই তো শেষ, একদম খতম দিয়ে ফেলো যে আমার ধ্বনি প্রকরণের মধ্যে আর জীবনে সমস্যা হবে না, এমন ভাবে আমি শেষ করে ফেলেছি। বা কোনো নৈবিত্তিকে যদি সমস্যা হয় সেই নৈবিত্তিক নাম্বার সহ বলো। তোমাদের এটা পিডিএফ কি দিয়েছি? আচ্ছা, এটা পিডিএফটাও দিয়ে দিতেছি, দিছি মনে হয়। আচ্ছা, এখন মনে করো পিডিএফ ফলো করবা না শিট ফলো করবা না নোট ফলো করবা, আমি যে বলবো তা জানি না। যেটা তোমার জন্য মনে হবে সবচেয়ে গোছানো, সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে গবেষণাপূর্ণ, তারপর হচ্ছে অ্যানালাইসিস করে সেটা ফলো করবা। তো সেই হিসাবে আমার নোটটা আসলে আমি ওইভাবে করে তৈরি করি যেটা তোমাদের মুশকিল আসান হবে। স্যার আপাতত সমস্যা নাই, যদি কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে জানাবো। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের হয়তো আরো হয়তো এই সপ্তাহের মতন ক্লাস এখানে শেষ, আমরা এই সপ্তাহে তার ক্লাস দিব না। আগামী সপ্তাহ রবিবারে, সরি শনিবার দিন ক্লাস আছে, শনিবার দিন 7টার দিকে। তারপরে হচ্ছে আবার রবিবার দিনও তো তোমাদের সাথে সরাসরি ক্লাসই আছে। তো সেই সময়গুলোতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।